নিজের রুমে ঢুকে দরজাটা লাগিয়ে ফোনটা হাতে নিলাম। ঝিলকে ফোন দিয়ে বলি, কিন্তু ডায়াল করতে গিয়ে ইফাত স্যারের নাম্বারে চলে গিয়েছে। অন্যদিন হলে ভয় পেতাম, আজ কিভাবে যেন সাহস বেড়ে গেছে। সাহসের ব্যাপারটা বোধহয় এইরকমই, বাড়লে শুধু বাড়তেই থাকে আর বাড়তেই থাকে। ইস, ধরছে না কেন? ফোনটা তুলুন স্যার, ফোনটা তুলুন। কিছুক্ষণ সাহসটা আর থাকবে না, প্লিজ কলটা ধরুন। কে? স্যার আমি রিকু, সেকশন বি। ও আচ্ছা। স্যার আমি বায়োলজির তৃতীয় অধ্যায়টা একটু খটকা। স্কুল কোচিংয়ে তো পড়ানো হয়ে গেছে এই চ্যাপ্টার, সহজ তো। আমি আমতা আমতা করে বললাম, আমি তো ওই দিন আসিনি, আমার প্রবলেম কি তাহলে স্যার? আচ্ছা, আমার বাসার ঠিকানা রোড 12 বিকেলে আসার আগে কল করে নিও। ইয়াহু, আমার কলিজা ভেতরে কাঁপাকাঁপি শুরু করেছে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, ওহো দাওয়াত পেয়ে গেছি। কিছুক্ষণ আগের বিষণ্ণ বিরক্ত সন্ধ্যা এত সুন্দর হয়ে গেল কোনো জাদু বলে। পৃথিবী বোধহয় এতটাও খারাপ জায়গা না। রাত 9টার মধ্যে সবাই এসে গেল, কিন্তু হইচই নেই আগের মতো। একটা ছন্দপতন ঘটেছে রাতে। জ্বর দেখতে মা যখন আপুর ঘরে গেল, তখন আমি দরজার বাইরেই দাঁড়িয়েছিলাম কাহিনী বিস্তারিত জানার জন্যে। আমার কাছ থেকে ঘটনাটা শুনেই মায়ের মুখ গম্ভীর হয়ে গিয়েছে। বাবা এখনো ফিরেনি। বাবার সামনে থাকলে নির্ঘাত একটা ঝগড়া হতো। আমি শ্বাস না ফেলে চুপ করে দাঁড়িয়ে আছি। দরজায় কান পেতে শোনার অভ্যাস মা ভয়াবহভাবে অপছন্দ করেন। দেখলে উপায় থাকবে না আমার। কি হয়েছে আমায় বল। আপু ক্লান্ত গলায় বলল, ইউমেনাইজার। কি বলছিস এসব? ও আমার গায়ে হাত দেয়, তোমায় কি করে বলবো। ও এখনই অনেক বেশি কিছু আশা করে। আমি এভাবে তাল মিলিয়ে চলতে পারছি না। আমাদের রুচিবোধ ম্যাচ খায় না, সবসময় পার্টি, মেয়ে বান্ধবী এসব ছাড়া ওর চলে না। ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। আমি পারবো না ওর সাথে থাকতে। এই বিয়েটা ভেঙে দাও। আমি তোমাকে বোধহয় বুঝতে পারছি না। কয়েকবার গায়ে হাত দেওয়ার চেষ্টাও করেছে, আমি পারছি না। বাইরে শুনশান নীরবতা। এতটুকু শুনেই আমার ভীষণ খারাপ লাগছে। সুন্দর চেহারার আড়ালে কি কুৎসিত রূপ। হয়তো লোকটার কাছে এগুলো স্বাভাবিক। আমি আস্তে আস্তে সরে আসলাম। অন্ধকারে শীতের বাতাস আর কুয়াশা ভেদ করে ভাট ফুলের তীব্র গন্ধ মন খারাপ করে দিচ্ছে ভীষণভাবে। 7টি অলকানন্দা। আলু কি শক্ত? খাবার টেবিলে রুটির ভেতর ঝোল থেকে আলু ভরতে ভরতে পল্টু বিরক্ত হয়ে বলল। অন্য সময় হলে মা এটা নিয়ে কারিনা খালাকে ধমকাতো, কিন্তু আজ কিছু বলল না। মা ভেতরে ভেতরে দাদির কাছে পরাজিত হয়ে গেছেন ওই রাতের পর থেকেই। অগ্নিয়াপু হেসে বলল, আলু তো শক্তই হবে, এটা তো মাখন না। ফাহাদ কি যেন বলতে গিয়েও থেমে গেল। হয়তো বলার প্রয়োজন নেই। অন্তিক স্যার না ভাই প্রয়োজনের চেয়ে বেশি মনোযোগ দিয়ে খাচ্ছেন। বরাবরই তিনি মনোযোগ দিয়ে খাবার খান। সবার খাওয়ার ঝামেলা শেষ হলে বড় চাচা আর বাবা বসেন। সকালের খাবারের রুটি নিয়ে চলে আসছে। আমি তাড়াতাড়ি কোনো মতে 2টো রুটি মুখে ঠেলে দিলাম। আজ স্কুল কোচিংয়ে যাব। ইফাত স্যার বায়োলজি ক্লাস আছে। বাসায় খাবার টেবিলে বসেও গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কেমন একটা শীত শীত লাগছে। যদিও শীতকাল, তার ওপর আলাদা একটা কেমন যেন শীত লাগছে। হুট করে আজ গেলে সবার চোখে পড়ে যাব না তো আবার? ধ্যাত, এত ভাবতে পারবো না। সবার স্যার? আমারও স্যার? তফাৎ কি? অবচেতন মন আবারও চিমটি কেটে বলছে, তফাৎ অবশ্যই আছে। অন্য কেউ ইফাত স্যার নিয়ে কথা বললে তোমার গায়ে কি ফোসকার মতো পড়ে? অবশ্যই পড়ে। তাহলে বুঝো তফাৎটা কি? মনটাকে নিয়ে বেশ ঝামেলাই পড়ে গেলাম। স্কুল কোচিংয়ে এসে অস্বস্তি লাগছে। মনে হচ্ছে সবাই আমার মনের কথা জেনে গেছে। কি যে একটা অস্বস্তিকর পরিবেশ। ক্লাসে ঢুকে 4th বেঞ্চে বসে গেলাম। আজ ঝিলও এলো না। কি অদ্ভুত। নিজে ক্লাসের কথা এত এত ঢোল পিটিয়ে মহারানীর আজ আসার নাম নেই। ইফাত স্যারের ক্লাস করার থেকে আমার চোখ বেশি চলে যাচ্ছিল আস্তর স্যারের দিকে। যেন পলক ফেললেই হারিয়ে যাবেন সব সময়ের জন্য। যতটুকু পারি চোখের পলক না ফেলে তাকিয়েছিলাম। আমার চোখে মনে একটা হারাই হারাই ভাব অবশ্য বেশিক্ষণ থাকলো না। পেছন থেকে কে একজন আরেকজনকে ফিস ফিস করে বলছে, জানিস স্যারের বাসায় নাকি আমাদের স্কুলের কোনো মেয়ে হুটহাটের প্রতি সন্ধ্যায় চলে যায়। বলিস কি? স্যার কিছু বলেন না? ওই মেয়ের মতো স্যারেরও কি চরিত্র খারাপ নাকি? কি জানি কি কত কিছু যে হয় এই স্কুলে, বাদ দে বোর্ডের লেখাটুকে। বাকি সময়টার ক্লাসে মন দিতে পারলাম না।
স্যার কি প্রতি ক্লাসে ক্লাসে গিয়ে জিজ্ঞেস করছেন নাকি তার বাসায় কে গিয়েছিল? আর স্কুলের মেয়ে তাই কেন ধারণা হলো স্যারের? কত মানুষই তো লোহার গেট ঠেলে ভেতরে ঢুকতে পারে, তাই না? মনকে 7-5 বুঝিয়েও লাভ হচ্ছে না। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ক্লাস থেকে বেরিয়ে স্যার পিছু নিলাম। স্যার এত দ্রুত হাঁটে, বাবারে বাবা। স্যার পেছন ফিরে তাকালেন। তুমি কি কল করেছিলে সেকশন বি? তোমার গলার শহর কেমন তারা দেয়া টাইপ, মনে হয় এই ট্রেন ধরতে যাচ্ছ। বলে মিষ্টি করে হাসলেন। মাথাটা কেমন তাল খেয়ে গেল আমার। স্যার এত স্বাভাবিকভাবে সবার সাথে কি কথা বলেন, নাকি আমার সাথে এভাবে বলছেন? কি অদ্ভুত অবস্থা। স্যার হাঁটতে হাঁটতে টিচার্স রুমের সামনে চলে গেলেন। এতক্ষণ আমি পেছন পেছন হাঁটছিলাম, এবার আর এগোলাম না। কেমন একটা লজ্জা লজ্জা লাগছে। টিচার্স রুমে ঢুকে যাওয়ার আগেই বললেন, তোমার সমস্যা মনে হচ্ছে খুব বেশি। আচ্ছা এসো, এক সময় বুঝিয়ে দেয়া যাবে। চলে গেল। টিচার্স রুমে চলে গেল সে, একেবারে আওতার বাইরে। ওই রুমে জমের মতো হাড় গিলে টিচারগুলোর সাথে বসে গেলেন তিনি। মনটাই খারাপ হয়ে গেল। বাট যুবক বয়সে এই বুড়া আধবুড়া টিচারগুলোর সাথে বসা লাগে নাকি? ধ্যাত। বাসায় গিয়ে পুরো বায়োলজি বইয়ের প্রবলেমগুলো দাগিয়ে নিলাম। স্যার আমায় বলে, তোমার সমস্যা মনে হচ্ছে খুব বেশি। আসলেই অনেক বেশি, একদম জীবন মরণ সমস্যা। বুঝেন না কেন স্যার? আপনি তো প্রতিবন্ধী না। যদি না দুয়ার খুলিতে চাও, খুলে রেখো বাতায়ন। আমার জন্য কি এইটুকুও হবে না? ঘড়ির দিকে তাকিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টে যাচ্ছি। 5টা বাজতে আর কত বাকি পাঞ্জেরি? 3টা বাজে মাত্র। আজ সারাদিনে ভাত গলা দিয়ে নামেনি ঠিক মতো। যতটুকু নেমেছে ততটুকুতে পাকস্থলী ফর্মালিটিও রক্ষা হয় না। স্টেথোস্কোপ বুকে ধরলে কেমন অদ্ভুত ডুব ডুব একটা শব্দ হচ্ছিল না? কোনো মতে নিজের হাতে চিমটি কেটে থামিয়েছি। এ কি অবস্থা! পল্টুটা ইদানিং খুব সিরিয়াস হয়ে গেছে পড়াশোনায়। অন্তিক ভাইয়ের ক্রেডিট সব সময় চিলেকোঠায় পড়ে থাকে। মনে হয় শিষ্য হয়ে গেছে এমন একটা অবস্থা। এখন সামনে থাকলে একটু কথা বলে সময় তো কাটানো যেত। কি ভেবে আমি নিজেই ছাদে চলে গেলাম, যদি দম বন্ধ ভাবটা কাটে। কিন্তু ছাদে উঠতে গিয়েও উঠলাম না। একদম ছাদের সিঁড়ির মাথায় রেলিংয়ে ভর দিয়ে ফাহাদ ভাই কার সাথে যেন কথা বলছে। আমায় আর একটু সময় দিবি? আমি সিঁড়ির গোড়ায় চুপ করে দাঁড়িয়ে আছি, পরবর্তী কথা শোনার অপেক্ষায়। অনেকক্ষণ কোনো শব্দ নেই। আচ্ছা কার সাথে কথা বলছে? কে হতে পারে? না, আমি বিয়ে টিয়ে ভাবছি না। পড়াশোনায় একটা গ্যাপ হয়ে গেছে, তারপর কি করব তা পরের ব্যাপার। আহ, আমিও তো বিয়ের কথা বলছি না। যদি যদি তুই আরেকটু সময় দিতি। ধ্যাত, কি সময় সময় করছো? আমি একা থাকতে চাই। আমার হাসিই পেল। অগ্নি আপু তাহলে? একা থাক, পড়াশোনা কর, কিংবা যা খুশি কর। তুই কি আমায় ভালোবাসিস? উফ, আমি তোমায় সহ্য করি। হলো এবার? 4:30 বের হওয়ার আগে আয়নায় নিজেকে আবারও দেখলাম, এবং আবার কেমন লজ্জা লজ্জা লাগছে। বায়োলজি বইটা ব্যাগে ভরে নেওয়ার পর একটা উপন্যাসের কথা মনে হলো। নায়িকা স্যারের বাসায় শাড়ি টিপ আর ম্যাচ করে ছুরি পড়ে যায়। আমি যদি এমন করি তাহলে কেমন হয় ভেবে একা একাই কিছুক্ষণ হাসলাম। মোড়ের দোকান থেকে চুইংগাম কিনতে গিয়ে একটা ভাবনা কাঠ ঠোকরার মতো ঠক ঠক করতে লাগলো মাথায়। আচ্ছা, আমি যে বিভিন্ন সিম দিয়ে স্যারকে ডিস্টার্ব করেছি, স্যার কি বুঝতে পেরেছে এগুলো আমার? তা কি করে হয়? সেদিন সন্ধ্যা ছাড়া তো উনি আমার গলাই শোনেননি ফোনে। ভয়ে বুকে আবারও ডুব ডুব শব্দ শুরু হয়ে গেছে। আচ্ছা এটা ভয় না লজ্জা? শীতের বিকেল 5টা মানেই আর একটু পর সন্ধ্যা। আপা, 5টা টেহা দেন। অন্য সময় হলে বিরক্ত লাগতো, কিন্তু আজ লাগছে না। মনটা রানীর মতো উদার হয়ে আছে। আমি ব্যাগ খুলে খুঁজে পেতে 10 টাকা পেলাম, তাও 2 টাকার 5টা মলিন নোট। নিয়ে যাক বেটি, আরও থাকলে আরও দিতাম। আসার সময় আর একটু হেঁটে আসতে হবে, এইটুকুই যা। আজ পারমিশন আছে, তাই আর ভীরু ভীরু পায়ে হাঁটলাম না। বার কয়েক জোরে শ্বাস নিয়ে কয়েক চামচ সাহস জুগিয়ে লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকে গেলাম। মেইন দরজার কলিং বেল চাপতে গিয়ে এতক্ষণের অর্জন করা সব সাহস ফুস হয়ে গেল। কলিং বেল চাপার আগে আয়াতুল কুরসিটা পড়তে দিয়ে গিয়ে দেখি ভুলে গিয়েছি। বারবার মাঝখানের আয়াত কিছুই মনে পড়ছে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম, তারপর যেন কি, উফ, যা হওয়ার হয়ে গেছে। অস্থির হাত কলিং বেলে চলে গেল এবং ঘর থেকে আওয়াজ আসছে মহিলা কণ্ঠের। আরে স্যার কি ম্যারিড নাকি? শালা কি তথ্য গোপন করছে? ধ্যাত,
আকাশ পাতাল কি সব ভাবছি। মহিলা হলেই যে আর স্যারকে শালা বলে একদম ঠিক করিনি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এতক্ষণ লাগে কারো দরজা খুলতে? যেই আসুক সে তো চীনের মহাপ্রাচীর ডিঙিয়ে আসছে না। আজব অবস্থা একটা। দ্বিতীয়বার কলিং বেলে হাত রাখার আগেই দরজাটা খুলে গেল। দরজা খুলে ফর্সা মতো এক মহিলা। ভেতরটা ধরাস করে উঠলো। জিজ্ঞেস করবো স্যারের সাথে কি সম্পর্ক। হায় রে, কত আশা নিয়ে এসেছিলাম, সব কি এখানেই শেষ? স্যারকে নেই আসতে বলেছিলেন। হ্যাঁ আছে, বস। পানি হবে? দিচ্ছি। বলেই মহিলা মিষ্টি হেসে চলে গেল। আচ্ছা, এই মহিলা হাসলো কেন? পানির যাওয়ার সাথে হাসার কি সম্পর্ক? আমার মনের কথা কি শুনে ফেললো? ঘর থেকে বের হওয়ার পরপরই এরকম মনে হচ্ছে। আমার মনে হচ্ছে সবাই বুঝি মনের কথা পড়ে ফেলছে। ওই দোকানদার বয়াম খুলে চুইংগাম বের করছিল, তখনও হাসছিল যেন। আশ্চর্য, সবাই এরকম কেন করছে? মহিলা শুধু পানি দিল না, সাথে টানিয়েও দিল। ক্রিম বিস্কুট, ঠান্ডা কেক, যেই আসে তাকে কি এরকম আপ্যায়ন করে? ফ্রিজ থেকে বের করা ঠান্ডা কেক আমার পছন্দের, এটা জানলো কি করে? কেকে শেষ কামড় যখন বসাতে যাব তখনই স্যার পর্দা ঠেলে হাজির। আমাকে একটা হাফ ড্রয়িং রুমের মতো রুমে মহিলাটা বসতে দিয়েছিল। স্যার হাফ ড্রয়িং মার্কার রুমে ঢোকায় আমি কনফিউজড হয়ে গেলাম। ক্লাসের মতো এখানেও কি দাঁড়িয়ে সালাম দিতে হবে? থাক, দাঁড়াতে হবে না। আমি কেকের টুকরো মুখে দিয়ে অভ্যাস বর্ষে স্কার্টে মুছে ফেলেছি এবং ইফাত স্যার একটু ভ্রু কুচকে তাকিয়ে থেকে হেসে দিয়ে বললেন, ব্যাড হ্যাবিট। আমি লজ্জা না পেয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। ব্যাগ থেকে বায়োলজি বই বের করতে করতে বললাম, ম্যাম অনেক কিউট। আর কেউ থাকেন না এই বাসায়? ম্যাম কে আবার? ভেতরে ভেতরে রাগ লাগছে। ঘরে একটা মহিলা, সে কে সেটা তো আপনারই জানার কথা, তাই না? বইটা টেবিলে রেখে বললাম, ওই যে কেক বিস্কুট দিয়ে গেলেন, হাসি খুশি। ও আচ্ছা। কি আচ্ছা স্যার? উনি তো আমার বড় বোন। কথাটা শুনে এত খুশি খুশি লাগছে, মনে হচ্ছে ওনার বাসার ফ্রিজ খুলে আরো এক পিস কোল্ড কেক খাই। আহা, জীবন এত রঙিন কেন? তোমার প্রবলেমগুলো কি এনেছো? জি স্যার, দাগানো আছে। এবার রুমের মাঝামাঝি আমি যে সোফায় বসেছিলাম তার বিপরীত সোফায় বসলেন। মাঝখানে টি টেবিল, কাটা তারের বেড়া, আর এটো দুটো প্লেট। প্লেটগুলোর দিকে তাকিয়ে লজ্জা পেয়ে গেলাম। অভদ্রের মতো সব কয়টা খেয়ে ফেলেছি। স্যার হয়তো আমার আপদ মস্তক অভদ্রই ভাবছে। দেখি, সমস্ত বই তো আইএফ দিয়ে ভর্তি। সারা বইয়ের প্রবলেম সলভ করতে গেলে তো কয়েকদিন লেগে যাবে। না স্যার, আই মিন ইম্পর্টেন্টগুলো আছে সলভ করে দিন। আর এফের গুলো তো, এফ তো কি এফ? জি, ফালতু। এইগুলো এত গুরুত্ব না দিলেও চলবে। স্যার অবাক এবং বিরক্ত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। এবার বইয়ের কোনো পড়া যে স্টুডেন্ট ফালতু বলে সে কেমন? প্রথম দর্শনেই নেগেটিভ মার্ক পেয়ে বসে আছি। স্যারকে কেমন করে বলি এফ? ইফাতের কপাল সব আর কি। প্রবলেম কয়েকটা সলভ করতে করতে 8টা বেজে গেল। শীতের সময় রাত 8টা মানেই বেশ রাত। যতক্ষণ স্যার পড়া দেখালেন একটা বাড়তি কথাও বলেননি। আমার হাত থেকে যখন কলমটা নিলেন, এমনভাবে নিলেন যে আমার হাতে লেগে গেলেই সর্বনাশ হয়ে যাবে। আমি তো খুব করে চাইছিলাম হাতটা অল্প একটু লাগুক। আমি মনে হয় খুব খারাপ হয়ে যাচ্ছি, নয়তো এমন কেন চাইবো আমি? বুঝেছো? আমি ঘড়ির দিকে তাকিয়ে মাথা নাড়লাম। 8টা? এত রাত হয়ে গেছে, উঠো উঠো। হায় রে, তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। একটা ছোট্ট শ্বাস গোপন করলাম। পর্দা সরিয়ে ফর্সা মহিলা বললেন, আহা, বাচ্চা মেয়ে, খেয়ে যাক। খেতে হবে না আপা, তুমি গেট লাগিয়ে দাও, আমি এগিয়ে দিই। এই এলাকায় সোডিয়াম লাইটগুলো তো বখাটেগুলো নষ্ট করে দিয়েছে। এই প্রথম জীবনে বখাটেগুলোর জন্য স্নেহ অনুভব করলাম। ওরা যেন সব সময় ইফাত স্যারের বাসার সামনে লাইটটা ভেঙে দেয়। লোহার গেট পার হওয়ার পর ঠান্ডা বাতাস বড্ড বেশিই লাগছে। ঘরে তো বেশ গরমই লাগছিল। আমি চাদরটাও শক্ত করে জড়িয়ে নিলাম। কোন ফাঁকে যে বাতাস ঢুকছে। বেশ ঠান্ডা না? স্যার নিজেকেই নিজে বলল কি না বুঝলাম না। স্যারের এলাকায় এখনো পার হইনি। স্যার ফোনের ফ্ল্যাশ রাস্তায় ধরে ধরে হাঁটছিলেন। আমি জরিপ করছিলাম। হাইট 5-7 হবে, বয়স 30-এর কাছাকাছি। আমার যদি 16 হয় তো 30 আর এমন কি। আর আর তোমার বাসা আর কতটুকু? ওই তো 2 গলি পর। ভালো রাস্তা বাকি। এলাকা পার হবার পরও লাইট নেই, লোডশেডিং মনে হয়। আজ লোডশেডিংটাও অনেক ভালো লাগছে। সারা জীবন যদি এই রাস্তার লোডশেডিং থাকতো,
আবার একটা শ্বাস ফেললাম, তবে সাইজে বড়। সিরিয়ালে পছন্দের মানুষের সাথে হাঁটলে বৃষ্টি ঝড়ে কিংবা ফাগুন বাতাস বয় অকাল মৌসুমেই, আর আমার বেলায় রাস্তার মশা, লোডশেডিং আর স্তব্ধতা। স্যার, বাকি প্রবলেমসগুলো? এসো আরেকদিন। ইয়া এই তো চাই। ওই দিন তুমি এসেছিলে না? না, নির্জন রাস্তায় অন্ধকারে পালানোরও কোনো রাস্তা দেখছি না। কারেন্ট থাকলে তো একাই চলে যেতে পারতাম। একটু আগে যেটাকে আশীর্বাদ ভেবেছিলাম, এটাকে এখন মূর্তিমান অভিশাপ মনে হচ্ছে। বখাটেগুলোর খেয়ে দেয়ে কাজ নেই যে সোডিয়াম লাইটগুলো ভেঙে ফেলে লাগে। আর বিদ্যুৎ অফিসের লোকগুলো কি মশা মারে সারাদিন? এই রাস্তায় ছিনতাই বা খারাপ কিছু হলে কে দায় নিবে? যা তার রকম বাজে বিদ্যুৎ। আর শোনো। জি স্যার, বলুন। আমার বয়স তো কম হয়নি। আননোন নাম্বার থেকে ফোন আসলে আমি বিরক্ত হই। প্রয়োজন মনে করলে একটা নাম্বার দিয়ে কল করবে। বাকি রাস্তার কোনো কথা হয়নি। ভাগ্যিস কারেন্ট নেই, থাকলে স্যার দেখতে পেত আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ভালোই হয়েছে, দেখলে লজ্জার কাণ্ড হতো। এমনিতেই আজ লজ্জার সীমা পার হয়ে গেছি। চুইংগামগুলো দিব না, দিতে গেলে আবার কোন লজ্জা পড়তে হয় কে জানে। এটা তোমাদের বাসা? আমি মাথা নাড়লাম। যাও, অনেক রাত হয়ে গেছে। বায়োলজির অবস্থা তো তেমন ভালো না। আমি তবুও দাঁড়িয়ে রইলাম। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে মনে হচ্ছে। মাথাটা পাগল পাগল লাগছে। আরে বোকা মেয়ে, দাঁড়িয়ে আছো কেন? যাও, ঠান্ডা লাগবে তো। স্যার, আপনার কাছে আমার কলমটা দিবেন কি? আসলে আমার সব কলম শেষ তো। ইফাত স্যার বোন মায়ার সামনে সোডিয়াম আলোতে কিছুক্ষণ বোকা বোকা চাহনিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমার কথাগুলো মনে হয় বুঝতে পারেননি। তারপরেই হো হো করে শব্দ করে সে কি হাসি তার! রাত জাগা একটা পাখির ডানা ঝাপটে কুহু কুহু ডেকে থেমে গেল। কলমটা পকেট থেকে বের করে আমার হাতে দিলেন, আর যাওয়ার আগে বললেন, বোকা মেয়ে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। যতক্ষণ দেখা যায় স্যারের ছায়া, ততক্ষণ। এটা কোনো গল্প কিংবা উপন্যাস হলে কি হতো বলুন তো? 16 বছরের কিশোরী মেয়েটা দোনো মনেও সত্ত্বেও তার প্রিয় স্যারের বাসায় যেত। হয়তো স্যার কোনোদিনও বুঝবে এ আশায়, কিন্তু বাস্তবে এরকম হয় না, একদমই না। আমার আত্মসম্মান জ্ঞান খুব টনটনে। সেদিন রাতে প্রতি পয়েন্টে পয়েন্টে ধরা খেয়ে অপমানিত বোধ করেছি আমি। এরপর মন চাইলেও 1000 বার, মন কাঁদলেও আর যায়নি। বিষয়টা যখন মান সম্মান বোধের, গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। জানুয়ারির শুরুতে শীত আরো জাগিয়ে দল বল নিয়ে এসেছে। সারাদিন ঘরে বসে আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। যে সাবজেক্ট কঠিন লাগে সেই সাবজেক্টের বইয়ে খাতায় আলতো করে হাত রেখে বলি, আমি তোকে খুব ভালোবাসি, দয়া করে আমার মাথায় ঢুকে যা। মনে হয় না ঢুকলি। শুধু বায়োলজি বই নিলেই হু হু করে বাতাসের মতো মনে কোথায় যেন কষ্ট লাগে। কষ্টের জায়গাটা এখনো খুঁজে বের করতে পারিনি। এই কষ্ট গলতে গলতে কান্না হয়ে থামে। কি যে ভীষণ কষ্ট আমার, কেউ বোঝে না। আমার মনের এত এত কষ্টের মাঝে পর পর কয়েকটা ঘটনা ঘটে গেছে। 3 মাসের শাস্তি মেয়াদ শেষে একদিন রাত 12টায় ছোট চাচা হাজির। সেও এক নাটকীয় অধ্যায়, এবং আশঙ্কা করা যায় হয়তো বা চাচার শাস্তির মেয়াদ আরো 3 মাস বাড়বে। পল্টুর ধারণা নিঃসন্দেহে বাড়বে। অন্যান্য বারের মতো ছোট চাচার সাথে আমরা হুমড়ি খেয়ে পড়েছিলাম ছোট চাচার উপর, কিন্তু এমন একটা জিনিসে চোখ গেল যে আমরা চিৎকার বন্ধ করে খানিকক্ষণ চুপ করে রইলাম। ছোট চাচার পেছনে এক বিদেশি নারী। আমি আর পল্টু একে অপরের মুখের দিকে তাকিয়ে ছোট চাচি বলে চিৎকার দিয়ে উঠলাম। ভেবেছিলাম বিদেশি কিছু বুঝতে পারবে না, পরে দেখি সে মিটমিট করে হাসছে। এটা নিয়ে বাসায় ফিসফাস চলছে। দাদি ঘটনা শুনে এবং দেখে চুপ করে রইলেন। আমরা কনফিউজড কি হতে যাচ্ছে তা নিয়ে। বাবা আর বড় চাচা নিষ্পৃহ হয়ে, এমন মানুষও হয়। মা আর বড় চাচি আলোচনার জন্য ভালো বিষয়বস্তু পেয়ে গেছেন। তাদের আলোচনায় কারিনা খালা খুব আগ্রহের সাথে যোগ দেয়। যদিও কখনো কারিনা খালাকে ডাকা হয় না, নিজ থেকেই মাতব্বরি করতে থাকে। বড় আপা, ছোট দেবর কাজটা কি করলো? মেয়ের নাম নাকি ইসাবেলা, খ্রিস্টান মনে হয়। আরে না, ওই দিন তো কোরআন হাতে নিয়ে নাড়াচাড়া করতে দেখলাম। এটা ভং, আমাদের দেখানোর জন্য। বড় চাচি আয়েশ করে পান মুখে দিয়ে বলেন, কি জানি কি চারদিকে যা হচ্ছে আজকাল। শাশুড়ি মাও তো চুপ আছেন, যত গর্জায় তত বর্ষা না। মা বিরক্ত হয়ে বলেন, আমাদের বেলায় যত বাধা নিষেধ। যাই হোক, ছোট চাচি ইসাবেলাকে আমাদের বেশ পছন্দ হয়েছে। বাংলা বলতে না পারলেও বুঝতে পারেন এবং সব কথা বলেন ইংরেজিতে।
ছোট চাচির জন্ম জর্ডান, ছোট চাচার সাথে ফেসবুকে পরিচয়। ওই যে পত্রিকায় খবর আসে না, প্রেমের টানে বিদেশি তরুণী বাংলাদেশে, এইরকমই যে আমাদের বাসায়ও ঘটবে তা কে ধারণা করেছিল। মনে মনে আমাদের বেশ অহংকারী হয়। আমাদের বাসায় একজন আস্ত বিদেশিনী আছে, সে আবার আমাদের আত্মীয়, ভাবা যায়। কিন্তু কারিনা খালাটা এত বাজে যে ছোট চাচিকে দেখলেই একটা খোঁচা মারে। এত রঙ্গ জানো সখী, রঙ্গ করো দিবানিশি, এটা বলে খোঁচা মারে। ভাগ্যি শুনি বাংলা বোঝেন না। অবশ্য এখন আর সেই ভয় নেই, কারিনা খালা ভেগে চলে গেছেন আমাদের বোন মায়া থেকে। যাওয়ার আগে ছোট চাচার সিগারেট স্ট্রে, বাবার নতুন লুঙ্গি, ফাহাদ ভাইয়ার শখের পারফিউম, প্যারিস থেকে তার কোনো বন্ধু পাঠিয়েছিল, এসব নিয়ে চলে গেছে। মেয়েলি কোনো জিনিসে সে হাত দেয়নি, মনে হয় সব রুস্তমের জন্য নিয়ে গেছে। ফাহাদ ভাই কিছুক্ষণ তার প্যারিসের পারফিউমের জন্য বিলাপ করতেই যাচ্ছিল, কিন্তু অগ্নি আপু খোঁচা দিয়ে থামিয়ে দিয়েছে। জীবনে গায়ে মেখে অভ্যাস না থাকলে তো এমনই হয়। চরম অপমান। ফাহাদ ভাই এই কথা গায়ে মাখলো না, যেন খুব হাসির কথা বলেছে, তাই হা হা করে হাসতে লাগলো। পল্টুটা দিন দিন অন্তিক ভাইয়ের নাওটা হয়ে যাচ্ছে। ইদানিং চোখে একটা চশমা লাগিয়ে জ্ঞানী সাজার কি আপ্রাণ চেষ্টা, হাসি পায় দেখলে। এভাবেই দিন যাচ্ছিল, কিন্তু আজ ওই ফোন কলটা আসবে কল্পনাও করিনি। হ্যালো, কে বলছেন? রিকু বলছো? বুকে ধক করে উঠলো। বেশ তো ভালো ছিলাম। জি স্যার। তুমি তো প্রবলেম সলভ করতে আর আসোনি। ও স্যার, হয়ে গেছে। গুড। এতটুকুই কথা, ব্যাস। কষ্টটা আরো একটু উস্কে দিল। আজ সন্ধ্যা নামার পর থেকেই ভীষণ মন খারাপ। শুধু আমার একারই মন খারাপ। বাসার সবাই কত আনন্দে আছে, আর আমি একা অন্ধকার ঘরে উস্কে যাওয়া কষ্টে কান্না করছি। বুঝতে পারছি আজ আর পড়া হবে না, কিন্তু সন্ধ্যার পর যে আরো কষ্ট অপেক্ষা করছিল কে জানতো। যদি আগে থেকে ভবিষ্যৎ জানতাম তাহলে কি ঘটনাটা ঘটতো না? কে জানে কি হতো। এখন তো আর ভেবেও লাভ নেই সেই কথা। মন খারাপের সন্ধ্যায় অনেক দিন পর আমি ঝিলকে ফোন দিয়েছিলাম নিজের কষ্ট জানাবো বলে, হয়নি আর শেষ পর্যন্ত। হ্যালো ঝিল, শুনছিস? আজ কি হয়েছে না? ছেলে কণ্ঠ অপর পাশ থেকে বলল। ঝিল তো হসপিটালে, 2 পাতা ঘুমের ট্যাবলেট খেয়েছে। তারপর? ছেলেটা এসব কি বলছে? মানুষের মৃত্যু কি এত সহজ? এটা কিভাবে হয়? মরবে কেন? আমার সাথে এক রাস্তায় হাঁটতো, ছোটবেলা থেকে একসাথে পুতুলের মুন্ডু ছিঁড়ে বড় হয়েছি। এখন নাকি আমার মনে আছে সেদিন আমার হাত পা থরথর করে কাঁপছিল। আমি দৌড়ে নিচ তলায় ছোট চাচাকে জড়িয়ে ধরেছিলাম। আমি জানি না ওর মৃত্যু সংবাদটা কিভাবে বলতে পেরেছিলাম, সত্যি জানি না। খবর পাওয়ার পরপরই ছোট চাচা, ফাহাদ ভাই, অন্তিক ভাই সবার আগে হসপিটালে গেল, সদর হসপিটাল। রোগীদের চিৎকার, ময়লা, অন্য সময় এগুলো চোখে পড়তো আমার। আজ বিরক্ত হলাম। সেদিন কি মায়া বলে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কতটা অভিমান করলে মানুষ চলে যায়। ঝিল কি জানতো না একবার মরলে আর ফিরে আসে না? 16ই জানুয়ারি ভোর 5টায় ডক্টর একদম কনফার্ম করে দিল ডেথ। কত সহজেই বলে চলে গেল, অথচ টেলিফোনে ছেলেটা আগেই বলেছিল হয়তো বাঁচবে না, কাঁপা কাঁপা গলায়। আর ডক্টর বলেছে শান্ত গলায়। দৃশ্যটা চোখে ভাসলে মন কেমন করে ওঠে। পাথর হয়ে বসে থাকে ঝিলের মা। আমার মা সান্ত্বনা দিতে গিয়েও ফিরে আসে। কি বলবে? ঘুমোচ্ছে, একটু পর উঠে পড়বে। গল্পে ঝিলের অধ্যায় শেষ হওয়ার কথা, কিন্তু শেষ হয়নি, আমার সাথে জড়িয়ে গেছে। ঝিলের মৃত্যুর কিছুদিন পরই ঝিলের বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। আমি এসবের কিচ্ছু জানতাম না। জানিয়েছিল ওই লাজুক ছেলেটা। বাসা ছেড়ে যাওয়ার আগে একটা রাফ খাতা নিয়ে হাজির হয় আমাদের বাসায়। কি এটা? কিছুক্ষণ চুপ করে থেকে, এর আর প্রয়োজন নেই, হয়তো আপনার কাছেই থাকলে। আমি গণিত রাফ খাতাটা উল্টে পাল্টে দেখলাম। বিভিন্ন জায়গায় ছোট ছোট অসম্পূর্ণ লেখা, সব কয়টা অসমাপ্ত, আঁকাবাঁকা লেখা। ছেলেটা বিদায় নেওয়ার পর আবারও খাতাটা খুলে বসলাম। ঝিলের রাফ খাতা, গণিতের ফাঁকে ফাঁকে টুকটাক লেখা। একটা জায়গায় লেখা, আমাকে মনে হয় কেউ পছন্দ করে না, রিকো মাঝে মাঝে কেমন ব্যবহার করে তখন। বাকি কথা নেই। প্রসঙ্গ পাল্টে কিছু পাতা পর আবারও লেখা, বাবা ইদানিং মাকে খুব খারাপ খারাপ গালি দেয়, খুব জঘন্য গালি, সব বমি আসে। ওই দিন তো বলেই ফেললো, মা যেমন হয়েছে মেয়ে তো তেমনই হবে, যত সব বাজারের মেয়ে ছেলে। আমি শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম। কারো বাবা কি মেয়েকে এমন গালি দেয়? কয়েক পাতা উল্টে দেখলাম হিজিবিজি অস্পষ্ট লেখা, যেন বা লিখতে গিয়ে কনফিউশনে পড়ে গিয়েছিল। মতিন স্যার খুব বাজে, প্রায় অফিস রুমে ডাকেন পড়া বুঝিয়ে দেবেন বলে। তারপর এই এলোমেলো অধ্যায়গুলোর কথা কেউ জানে না।
আমি রাফ খাতাটা ওয়ার অ্যান্ড পিস বইটার পাশে রেখে দিলাম। ঝিল আমার কাছে যত্নে থাক। মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয়, অকারণেই হয়। হুটহাট আত্মসম্মান বোধ ভুলে গিয়ে স্যারের বাসার সামনে চলে যাই। দরজায় বিশাল তালা। স্যার বছরখানেক হলো বদলি হয়ে চলে গেছেন। ঝিলদের বাসা কারা যেন কিনে নিয়েছে। সেই বাসার সামনে দিয়ে আসার সময় কান ফাটা চিৎকার শুনতে পেলাম একদল বাচ্চা কাচ্চার। বাচ্চাগুলোর বাবা নিশ্চয়ই খুব আদর করে বাচ্চাদের। সবই তো চলছে আগের মতো। আমিও তো কত বদলে গেছি। অন্তিক ভাই এখন আর আমায় পিচ্চি ডাকে না। তারপরেও কি কিছু একটা নেই। এত সব ঘটন অঘটন কোনোটাই গেটের পাশের অলকানন্দা গাছে ছায়া ফেলেনি। আগের মতোই গাছটা ফুলে ভরে উঠেছে। আহা, আমার প্রিয় অলকানন্দা, ভালো থেকো তুমি।